বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা। প্রথম পর্ব। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়া ছিল। আকাশে দেবতা সেইখানে তাহার দিকে চাহাইয়া কটাক্ষ করিলেন। হারুর মাথায় কাঁচা পাকা চুল আর মুখের বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসিয়া পুড়িয়া গেল। সে কিন্তু কিছুই টের পাইল না। শতাব্দীর পুরাতন তরুটির মুখ অবচেতনার সঙ্গে 51 বছরের আত্মমমতায় গড়িয়া তোলা চিন্ময় জগৎটি তাহার চোখের পলকে লুপ্ত হইয়া গিয়াছে। কটাক্ষ করিয়া আকাশে দেবতা দিগন্ত কাঁপাইয়া এক হুঙ্কার ছাড়িলেন। তারপর জোরে বৃষ্টি চাপাইয়া আসিল। বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ বৃষ্টি আটকাইল না। আরও দেখিতে দেখিতে ভিজিয়া উঠিল। স্থানটিতে ওজনের ঝালসানো সামুদ্রিক গন্ধ ক্রমে মিলাইয়া আসিল। অদূরে ঝোপটির ভিতর হইতে কিয়া সুমিষ্ট গন্ধ ছড়াইয়া পড়িতে আরম্ভ করিল। সবুজ রঙের সরু লিকলিকে একটা সাপ একটি কিয়াকে পাকে পাকে জড়াইয়া ধরিয়া আচ্ছন্ন হইয়াছিল। গায়ে বৃষ্টির জল লাগাইয়া ধীরে ধীরে পাক খুলিয়া ঝোপের বাহিরে আসিল। ক্ষণকালে স্থিরভাবে কুটিল অপলোক চোখের হারুর দিকে চাহিয়া থাকাইয়া তাহার 2 পায়ের মধ্য দিয়া বটগাছের কোটরে অদৃশ্য হইয়া গেল। হারুকে সহজে এখানে কেউ আবিষ্কার করিবে এরূপ সম্ভাবনা কম। এদিকে মানুষের বসতি নাই, এদিকে আসিবার প্রয়োজনও কাহারও বড় একটা হয় না। সহজে কেহ আসিতেও চায় না। গ্রামের লোক ভয় করিতে ভালোবাসে। গ্রামের বাহিরে খালের এপারের জঙ্গল ঘন ও গভীর নির্জনতাকে তাহারা ওই কাজে লাগাইয়াছে। ভূত প্রেতের অস্তিত্ব হয়তো গ্রামবাসীরই ভীরু কল্পনায়, কিন্তু স্থানটি যে সাপের রাজ্য তাতে আর সন্দেহ নাই। দিনের আলো বজায় থাকিতে থাকিতে বাজিতপুরের 2-1টি সাহসী পথিক মাঠ ভাঙাইয়া আসিয়া ঘাসের নিচে অদৃশ্য প্রায় পথরেখাটির সাহায্যে পথ সংক্ষেপ করে। বলিয়া কহিয়া কাহারও নৌকায় খাল পার হইলেই গাউদিয়ার সড়ক। গ্রামে পৌঁছিতে আর 1/2 মাইলও হাঁটিতে হয় না। চণ্ডীর মা মাঝে মাঝে দুপুরবেলা এদিকে কাঠ কুড়াইতে আসে। যামিনী কবিরাজের চেলা সপ্তাহে 1 দিন গুল্মলতা কুড়াইয়া লইয়া যায়। কার্তিক অঘ্রাণ মাসে ভিন গাঁয়ের সাপুরে কখনো সাপ ধরিতে আসে। আর কেহ ভুলিয়াও এদিকে পা দেয় না। বৃষ্টি থামিতে বেলা কাবার হইয়া আসিল। আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল। বটগাছের শাখায় পাখিরা উড়িয়া আসিয়া বসিল এবং কিছু দূরে মাটির গায়ে গর্ত হইতে উইয়ের দলকে নবগত পাখা মেলাইয়া আকাশে উড়িতে দেখাইয়া হঠাৎ আর সেই দিকে উড়িয়া গেল। আরও স্থায়ী নিস্পন্দতায় সাহস পাইয়া গাছের কাঠ বিড়ালিটি একসময় নিচে নামাইয়া আসিল। ওদিকে বুদি গাছের জালে একটা গিরগিটি কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি পোকা আয়ত্ত করিয়া ফেলিল। মরা শালিকের বাচ্চাটিকে মুখে করিয়া সামনের মাঠ দিয়া ছপ ছপ করিয়া পার হইয়া যাওয়ার সময় একটা শিয়াল বারবার মুখ ফিরাইয়া হারুকে দেখিয়া গেল। ওরা টের পায়, কেমন করিয়া টের পায় কে জানে। শশী বলিল, নৌকা ওদিকে সরিয়া নিয়ে যা গোবর্ধন, ওই শেওড়া গাছটার কাছে, এখান দিয়ে নামানো যাবে না। বট গাছটার সামনাসামনি খালের পার অত্যন্ত ঢালু, বৃষ্টিতে পিছল হইয়া আছে। গোবর্ধন লগি ঠেলাইয়া নৌকা পাশের দিকে সরাইয়া লইল। 7 মাইল তফাতে নদীর জল 24 ঘন্টায় 3 হাত বাড়াইয়াছে। খালের স্রোতও বাড়ে কম নয়। শেওড়া গাছের একটা ডাল ধরিয়া ফেলিয়া নৌকা স্থির করিয়া গোবর্ধন বলিল, আপনি লায়ে বসবে এসো বাবু, আমি লাবাচ্ছি। শশী বলিল, দূর হতভাগা, তোকে ছুতে নেই। গোবর্ধন বলিল, ছুলাম বা কে জানাচ্ছে? আপনি ও ধুমসো মরাটাকে লাবাতে পারবে কেন? শশী ভাবিয়া দেখিল কথাটা মিথ্যা নয়,
পড়িয়া গেলে হারুর সর্বাঙ্গে কাদামাখা হইয়া যাইবে। তার চেয়ে গোবর্ধন ছুঁইলে সবের আর এমনকি বেশি অপমান। অপঘাতে মৃত্যু হইয়াছে, মুক্তি হারুর গোবর্ধন ছুঁইলেও না, না ছুঁইলেও নাই। আয় তবে দুজনে ধরেই নামাই, গাছের সঙ্গে টেনেই নৌকা বাঁধ, সরে গেলে মুশকিল হবে। আচ্ছা আলোটা আগে জ্বেলে নে গোবর্ধন, অন্ধকার হয়ে এলো। আলো জ্বালাইয়া শেওড়া গাছের সঙ্গে নৌকা বাঁধাইয়া গোবর্ধন ওপরে উঠিয়া গেল। দুজনে ধরাধরি করিয়া হারুকে তাহারা সাবধানে নৌকায় নামাইয়া আনিল। শশী নিঃশ্বাস ফেলিয়া বলিল, দে নৌকা খুলে দে গোবর্ধন, আর দেখ ওকে তুই আর ছুঁস নে। আমার ছোবার দরকার। শশী শহর হইতে ফিরিতেছিল, নৌকায় বসিয়া সে দেখিতে পায় খালের মনুষ্য বর্জিত তীরে সন্ধ্যার আবছা আলোয় গাছে ঠেস দিয়া ভূতের মতো একটা লোক দাঁড়াইয়া আছে। পাগল ছাড়া এ সময় সাপের রাজ্যে মানুষ ওভাবে দাঁড়াইয়া থাকে না। শশীর বিস্ময় ও কৌতূহলের সীমা ছিল না। হাঁক ডাক দিয়া সাড়া না পাইয়া গোবর্ধনকে সে নৌকা ভিড়াইতে বলিয়াছিল। গোবর্ধন প্রথমটা রাজি হয় নাই। ওখানে এমন সময় মানুষ আসিবে কোথা হইতে? শশীরও চোখের ভুল। সত্যি সত্যি সে যদি কিছু দেখিয়া থাকেও ওই কিছুটির ঘনিষ্ঠ পরিচয় লইয়া আর কাজ নাই, মানে এবার বাড়ি ফেরাই ভালো। কিন্তু শশী কলকাতার কলেজে পাশ করিয়া ডাক্তার হইয়াছে। গোবর্ধনের কোনো আপত্তি সে কানে তোলে নাই। বলিয়াছিল, ভূত যদি হয়তো বেঁধে এনে পোষ মানাবো। নৌকা ফেরা গোবর্ধন। তখনও আকাশে আলো ছিল। হারুর চারিপাশে কচু পাতার আটকানো জালের রূপালি রূপ একেবারে নিভিয়া যায় নাই। কাছে গিয়া হারুকে দেখিবা মাত্র শশী চিনিতে পারিয়াছিল। ওরে গোবর্ধন, এ যে আমাদের হারু, এখানে ও এলো কি করে? গোবর্ধনের মুখে অনেকক্ষণ কথা সরে নাই। শেষে সব হয়ে চাপা গলায় জিজ্ঞাসা করিল, মরে গেছে বাবু? মরে গেছে? বাজ পড়িয়েছিল। আহা, চুলগুলো ব্যাবাক জ্বলে গেছে গো। হারুর বদলে আর কেউ হইলে যে মানুষটা মরিয়া গিয়াছে তাহার চুলের জন্য গোবর্ধনকে শোক করিতে শুনিয়া শশীর হয়তো হাসি আসিত। কিন্তু গ্রামের বাহিরে হারুকে এই অবস্থায় আবিষ্কার করিয়া তাহার মনে অত্যন্ত আঘাত লাগিয়াছিল। হারুর ছেলে মেয়ে আছে, আত্মীয় বন্ধু আছে, সকলের চোখের আড়ালে একটা গাছের নিচে ওর একা একা মরিয়া যাওয়া কি শোচনীয় দুর্ঘটনা। গোবর্ধনের কথায় তাহার মন আরো বিষণ্ণ হইয়া গেল। গোবর্ধনের বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল। এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোটবাবু? গায়ে খবর দিকে চলো। এমনিভাবে ফেলে রেখে চলে যাব গোবর্ধন? তার আর করছো কি? গা থেকে লোকজন নিয়ে ফিরতে ফিরতে শিয়ালে যদি টানাটানি আরম্ভ করে দেয়? গোবর্ধন শিহরিয়া বলিয়াছিল, তবে কি করবে ছোটবাবু? হাঁকতো কেউ যদি আসে। কিন্তু এই বাদল সন্ধ্যায় আশপাশে কে আছে যে হাঁকিলে ছুটিয়া আসিবে? নিজের হাঁক শুনিয়া গোবর্ধন নিজেই চমকাইয়া উঠিয়াছিল। আর কোনো ফল হয় নাই। রসুলপুরের হাটের দিন খালের অনেক নৌকা চলাচল করে। আজ কতক্ষণে আর একটি নৌকার দেখা মিলিবে, একেবারে মিলিবে কি না তাহারও কিছুই স্থিরতা নাই। হারুকে নৌকায় নামাইয়া লওয়ার কথাটা তখন শশীর মনে হয়। নৌকা খুলিবা মাত্র স্রোতের টানে গতিলাভ করিল। গলইয়ের ওপর দাঁড়াইয়া লগিটা ঝপ করিয়া জলের মধ্যে ফেলিয়া গোবর্ধন হঠাৎ ঔৎসুক্যের সঙ্গে জিজ্ঞাসা করিল, একটা কথা কও ছোটবাবু, ও আর মুক্তি নাই তো? শশী হাল ধরিয়া বসিয়াছিল। হাই তুলিয়া বলিল, কি জানি গোবর্ধন, জানি না। তাহার হাই তোলাকে বিরক্তির লক্ষণ মনে করিয়া গোবর্ধন আর কিছু বলিতে সাহস পাইল না। শশী বিরক্ত হয় নাই, অন্যমনস্ক হইয়া গিয়াছিল। হারুর মরণের সংস্রবে অকস্মাৎ আসিয়া পড়িয়া শশীর কম দুঃখ হয় নাই, কিন্তু তার চেয়েও গভীরভাবে নাড়া খাইয়াছিল জীবনের প্রতি তাহার মমতা। মৃত্যু এক একজনকে এক একভাবে বিচলিত করে।
আত্মীয় পরের মৃত্যুতে যাহারা মর মানবের জন্য শোক করে, শশী তাহাদের মতো নয়। একজনকে মরিতে দেখিলে তাহার মনে পড়িয়া যায় না সকলেই একদিন মরিবে। চেনা অচেনা আপন পর যে যেখানে আছে প্রত্যেককে এবং সে নিজেও। শ্মশানে শশীর শ্মশান বৈরাগ্য আসে না। জীবনটা তাহার কাছে অতি কাম্য, অতি উপভোগ্য বলিয়া মনে হয় এমন একটা জীবনকে সে যেন এতকাল ঠিকভাবে ব্যবহার করে নাই। মৃত্যু পর্যন্ত অন্যমনস্ক হইয়া বাঁচিয়া থাকার মধ্যে জীবনের অনেক কিছুই যেন তাহার অপচয়িত হইয়া যাইবে। শুধু তাহার নয়, সকলের জীবনে এই ক্ষতি প্রতিকারহীন। মৃত্যুর সান্নিধ্য এইভাবে এই দিক দিয়া শশীকে ব্যথিত করে। কিছু দূর সোজা গিয়া গাওদিয়ার প্রান্তভাগ ছুঁইয়া খাল পূবের দিক পরিবর্তন করিয়াছে। বাঁকের মুখে গ্রামের ঘাট। গাওদিয়া ছোট গ্রাম, ব্যবসা বাণিজ্যের ধার বিশেষ ধারে না। ঘাটও আর কিছুই নয়, কোদাল দিয়া কয়েকটি ধাপ কাটিয়া দেওয়া হইয়াছে মাত্র। ঘাটের ওপরে একটা টিনের চালা আছে। পাটের সময় সেখানে পাট জমাইয়া বাজিতপুরে শশীর ভগ্নিপতি নন্দলালের গুদামে চালান দেওয়া হয়। ৩-৪ ক্ষেপ চালান গেলেই গাওদিয়ার চালানের পাট ওঠে। তারপর সারা বছর চালাটা পড়িয়া থাকে খালি। গরু ছাগল মানুষ যাহার খুশি ব্যবহার করে, কেহ বারণ করিতে আসে না। চালার সামনেই চণ্ডীর মার ছেলে চণ্ডী সারাদিন একটা কাঠের বাক্সের ওপর কয়েক প্যাকেট লাল নীল কাগজ মোড়া বিড়ি ও রেকাবিতে ভিজা ন্যাকড়া ঢাকা খিলি পান সাজাইয়া বসিয়া থাকে। ঘাটে কয়েকটি ছোট বড় নৌকা বাঁধা ছিল, কিন্তু তাদের মধ্যে একটিতেও এখন না আছে আলো, না আছে মানুষ। গোবর্ধনের মনে ভয় ছিল, তাহাকে নৌকায় পাহারা রাখিয়া শশী হয়তো নিজে গ্রামে যাইতে চাহিবে। ঘাটে নৌকা বাঁধিয়াই সে তাই বলিল, আমি তাহলে গায়ে খবর দিই গে ছোটবাবু। শশী বলিল, যা, পা চালিয়ে যাস গোবর্ধন, আগে যাবে গোয়ালা পাড়ায়। নিতাই, সুদে, বংশী ওরা সবাই যেন ছুটে চলে আসে। বলিস আমি অন্ধকারে মরা আগলে বসে রইলাম, আলোটা তুই নিয়ে যা। যেতে যেতে ঘুরঘুরটি অন্ধকার হবে, পিছলে রাস্তা। আলো লইয়া গোবর্ধন চলিয়া গেল। এতক্ষণে সন্ধ্যা হইয়াছে। আকাশ খুঁজিলে হয়তো এখনো একটু ধূসর আভা চোখে পড়ে, কিন্তু অন্ধকার দ্রুত গাঢ় হইয়া আসিতেছে। শশী ভাবিল, আর 15-20 মিনিট দেরি করিয়া বটগাছটার কাছে পৌঁছিলে হারুকে সে ঠাহর করিতে পারিত না। খাল দিয়া যাতায়াত করিবার সময় ভূত ও সাপের রাজ্যটির দিকে সে বরাবর চোখ তুলিয়া তাকায়। আজও তাকাইত, কিন্তু হারুকে তাহার মনে হইত গাছের গুড়িরই একটা অংশ। হয়তো মানুষের আকৃতির সঙ্গে গাছের অংশটির সাদৃশ্য লক্ষ্য করিয়া আর হারুর পরনের কাপড়ে সেতাপ রহস্যটুকুর মানে না বুঝিয়া তাহার একটু শিহরণ জাগিত মাত্র। হারু ওইখানে পড়িয়া থাকিত। কতদিন পরে শিয়ালের দাঁত ও শকুনির চঞ্চুতে সাপ করা হাড় কয়খানি তাহার মানুষ আবিষ্কার করিত কে জানে। পঞ্চুকে চণ্ডীর মা যেমন আবিষ্কার করিয়াছিল। সর্বাঙ্গে খাবলা খাবলা পচা মাংস, কোথাও হাড় বাহির হইয়া পড়িয়াছে। 2 হাতের মুঠার মধ্যে প্রকাণ্ড খড়ির সাপটা শুকাইয়া হইয়া আছে একেবারে দড়ি। স্রোতের বেগে নৌকা মৃদু মৃদু দুলিতেছিল। নৌকার গলুইয়ে সে দোলন একটা জীবন্ত প্রাণীর অস্থিরতার মতো পৌঁছিতেছে। নড়িয়া চড়িয়া শশী একসময় সোজা হইয়া বসে। মনে একটা বিড়ি ধরাইবার ইচ্ছা জাগিয়াতেছিল, কিন্তু সেটুকু উৎসাহ সে যেন পায় নাই। তাহার চোখের সামনে চারিদিক ক্রমে গাঢ় অন্ধকারে ঢাকিয়া যায়। তীরের গাছগুলি জমাট বাঁধা অন্ধকারে রূপ নেয়। জলের ওপর জনহীন নৌকা কখনো হালকা ছায়ার মতো আলগোছে ভাসিতে থাকে। মাথার ওপর দিয়া অদৃশ্য প্রায় কতগুলি পাখি সা সা করিয়া উড়িয়া যায়। চারিদিকে জোনাকি ঝিকমিক করিতে আরম্ভ করে। এত কাছেও হারুর মুখ ঝাপসাইয়া
হইয়া যায়। তাহার মুখখানা ভালো করিয়া দেখিবার চেষ্টায় ব্যর্থ হইয়া সে যেন মরিয়া গিয়াছে, এই সত্যটি শশী যেন আবার নতুন করিয়া অনুভব করে। ভাবে মরিবার সময় হারু কি ভাবিতেছিল কে জানে। কোন কল্পনা কোন অনুভূতির মাঝখানে তাহার হঠাৎ ছেদ পড়িয়াছিল। মেয়ের জন্য পাত্র দেখিতে হারু বাজিতপুরে গিয়াছিল, এটা শশী জানত। পথ সংক্ষেপ করিবার জন্য ওই বিপথে সে পাড়ি জমাইয়াছিল। পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল, পাড়িও জমিল ভালোই। ঘণ্টা 2 পরে গোটা 3 লণ্ঠন সঙ্গে করিয়া হারুর 7-8 জন স্বজাতি আসিয়া পড়িল। নিস্তব্ধ ঘাটটি মুহূর্তে হইয়া উঠিল মুখরিত। শশী সাগ্রহে জিজ্ঞাসা করিল, নিতাই এসেছ নিতাই? নিতাই সাড়া দিল, আজ্ঞে, এই যে আমি ছোটবাবু। নিতাইয়ের দায়িত্বজ্ঞান প্রসিদ্ধ। শশী অনেকটা ভরসা পাইল। হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে নিতাই? হয়েছে ছোটবাবু। আলো উঁচু করিয়া ধরিয়া সকলে তাহার ভিড় করিয়া হারুকে দেখিতে লাগিল। গোবর্ধনের কাছে ব্যাপারটা তাহারা আগাগোড়া শুনিয়াছিল, শশীর কাছে আর একবার শুনিল। তারপর ঘাটের খাজের ওপর উবু হইয়া বসিয়া আরম্ভ করিয়া দিল জটলা। কিছুক্ষণের মধ্যে শশী মনে হইল হারুর পরলোক গমন ওদের কথার মধ্যেই এতক্ষণে শোচনীয় হইয়া উঠিতেছে। বর্ষণকান্ত বিষণ্ণ রাত্রে কালি পড়া লণ্ঠনের মৃদু রঙিন আলোয় হারুর জীবনের টুকরো টুকরো ঘটনাগুলি যেন দৃশ্যমান ছায়াছবির রূপ গ্রহণ করিয়া চোখের সামনে ভাসে আসিতে লাগিল। হারুর পরিবারের ক্ষতি ও বেদনার প্রকৃতির উপলব্ধি যেন এতক্ষণ শশী আয়ত্ত করিতে পারিল। সে বুঝিতে পারিল সংসারে হারু যে কতখানি স্থান শূন্য রাখাইয়া গিয়াছে, এই অশিক্ষিত মানুষগুলির মনের মাপকাঠি দিয়াই তাহার পরিমাপ সম্ভব। এতক্ষণ হারুর অপমৃত্যুকে সে বুঝিতে পারে নাই। হারুকে সে আপনার জগতে তুলিয়া লইয়াছিল, যেখানে শূন্য করিয়া রাখিয়া যাওয়ার মতো স্থান হারু কোনোদিন অধিকার করিয়াছিল কিনা সন্দেহ। নীরবে শশী অনেকক্ষণ তাহাদের আলোচনা কান পাতিয়া শুনিল। শেষে রাত বাড়াইয়া যাইতেছে খেয়াল করিয়া বলিল, তোমরা তাহলে আর বসে থেকো না। রসিকবাবুর বাগান থেকে বাঁশ কেটে এনে একটা মাচা বেঁধে ফেলো। নিতাই প্রশ্ন করিল, সোজা মশান বিলে নিয়ে যাবে কি ছোটবাবু? শশী বলিল, না, ওর বাড়িতে একবার নামাতে হবে। হারুকে সোজাসুজি শ্মশানে লইয়া গেলে অনেক হাঙ্গামা কমিত, কিন্তু হারুর মেয়ে মতির জ্বর। সকালে শ্মশানে আসিলেও সে আসিতে পারিবে না। তাহাকে একবার না দেখাইয়া হারুকে পোড়াইয়া ফেলিবার কথাটা শশী ভাবিতেও পারিতেছিল না। মতির কাছে খবরটা এখন কয়েকদিনের জন্য চাপিয়া যাওয়ায় বুদ্ধিরও বাড়ির কাহারও হইবে কিনা সন্দেহ। মতি জানিতে পারিবে তাহারই জন্য বর খুঁজিতে গিয়া ফিরিবার পথ হারুর অপঘাতে প্রাণ গিয়াছে। জ্বর গায়ে এই বর্ষার রাত্রে হয়তো সে শ্মশানে ছুটিয়া আসিবে। জোর করিয়া বাড়িতে আটকাইয়া রাখিলে আর সকলকেই হয়তো সে ক্ষমা করিবে, কিন্তু নিয়তিকে পর্যন্ত, কিন্তু শশীকে সে সহজে মার্জনা করিবে না। বলিবে, আপনি থাকতে আমাকে একটিবারও না দেখিয়া বাবাকে ওরা পুড়িয়া ফেলিয়াছিল গো। রসিকবাবুর বাগান হইতে বাঁশ কাটাইয়া আনিয়া মাচা বাঁধা হইল। তারপর হারুকে মাচাইয়া শোয়াইয়া হরিবোল দিয়া মাচাটা তাহার কাঁধে তুলিয়া লইল। শশী কহিল, এখন তোমরা হরিবোল দিও না, হারু শ্মশান যাত্রা করেনি, বাড়ি যাচ্ছে। কথাটা এমন করিয়া শশী ইচ্ছা করিয়া বলে নাই। নিজের কথায় নিজেরই চোখ দুটি তাহা সজল হইয়া উঠিল। রাস্তাটি চওড়া মন্দ নয়, কিন্তু কাঁচা। বর্ষাকালে কোথাও এক হাঁটু কাদা হয়, কোথাও এঁটেল মাটিতে বিপজ্জনক রকমের পিচ্ছল হইয়া থাকে। গরুর গাড়ির চাকাইতে রাস্তাটির সর্বনাশ করে সবচেয়ে বেশি। বর্ষার পর কাদা শুকাইলে মনে হয় আগাগোড়া যেন নাঙ্গল দিয়া চষিয়া ফেলা হইয়াছে।
শীত পড়িতে পড়িতে পথটি আবার সমতল হইয়া যায় সত্য, কিন্তু লক্ষ লক্ষ ক্ষতের উঁচু সীমানাগুলি গুঁড়া হইয়া এত ধুলা হয় যে পায়ের পাতা ডুবিয়া যায়। ফাল্গুন চৈত্র মাসে বাতাসে ধুলো উড়িয়া দুপাশের গাছগুলিকে বিবর্ণ করিয়া দেয়। গ্রামে ঢুকিবার আগে খালের সঙ্গে সংযুক্ত নালার ওপর একটি পুল পড়ে। পুলের নিচে স্রোতের মুখে জাল পাতিয়া নবীন মাঝি সেই অপরাহ্ন হইতে বুক জলে দাঁড়াইয়া আছে। নিতাই ডাকিয়া বলে, কি মাছ পড়ল নাকি? নবীন বলে, মাছ কোথা ঘোষমশাই, জল বেশি গো। মাগো টাগর পেলি নবীন? পেলে আমাকে একটা দিস, ছেলেটা কাল পথ্যি করবে। নবীন মিথ্যে জবাব দেয়, বলে, জলে দেরিয়ে কি মিছা মিছা কথা কইছি? এত জলে মাছ পড়ে না, এদিকে 3 হাত ফাঁক রয়েছে দেখছনি। হারুর মরণের খবরটা সে শান্তভাবে গ্রহণ করে, বলে, লোক বড় ভালো ছিল গো, জগতে শত্রু নেই। তারপর বলে, এই বছর জানো ঘোষমশাই, অদৃষ্ট সবার মন্দ, 3 বর্ষা নামলো না, এর মধ্যে জল কামড়াতে নেমেছে। দিন নাই রাত্রি নাই, জলস্থলে নবীনের কঠোর জীবন সংগ্রাম, দেহের সঙ্গে মনও তাহার হাজিয়া গিয়াছে। হারুর অপমৃত্যুতে বিচলিত হওয়ার সময় তাহার নাই, অথচ এদিকে মমতাও জানে। 10 বছরের ছেলেটা বিকাল হইতে পুলের ওপর ঠায় দাঁড়াইয়া আছে, জলে নামাইয়া বাপের মতো সেও মাছ ধরিতে চায়, কিন্তু নবীন কোনো মতে অনুমতি দিবে না। রেতে লয় বাপ, জ্বর হবে, কাল বিহানে আসিস। বিহানে জল রইবে নি বাবা? রইবে নি আবার, তোর ডুব জল হবে জানিস। পুল পার হইয়া কিছু দূর অবধি রাস্তার দুপাশে শুধু চষা ক্ষেত, তারপর গ্রাম আরম্ভ হইয়াছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ঝোপঝাড়ের বেষ্টনীর মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচোরা ঘর, বৃষ্টিতে ঘরে বাইরের ভিজিয়াছে। ওখানে 7 ঘর বাগ দিয়ে বাস করে। গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ওরাই সবচেয়ে গরিব, সবচেয়ে ছোট লোক, সবচেয়ে চোর। দিনে ওরা যে গৃহস্থের চাল মেরামত করে, রাত্রে সুযোগ পাইলে তাহারই ভিটায় শীত দেয়। কেহ না কেহ ওদের মধ্যে 6 মাস 1 বছর জেলেই পড়িয়াছে। ছাড়া পাইবার পর গ্রামে ফিরিয়া বলে, শ্বশুর ঘর থেকে ফিরলুম দা, বেশ ছিলাম গো। একটুকু পার হয়ে গেলে বসতি ঘন হইয়া আসে, বাড়ি ঘরের উন্নত অবস্থা চোখে পড়ে। পথে 2 দিকেই 2টি একটি শাখা পথ পাড়ার দিক বাহিরে হইয়া যাইতে আরম্ভ করিয়াছে দেখা যায়। মাঝে মাঝে কলা বাগান, সুপারি বাগান ও ছোট ছোট বাসার ডাইনে বাঁয়ে আবির্ভূত হয়। আম বাগান কি অন্ধকারে মনে হয় অরণ্য। কোনো কোনো বাড়ির সামনে কামিনী, গন্ধরাজ ও জবা ফুলের বাগান করিবার ক্ষীণ চেষ্টা চোখে পড়ে। ক্রমে 2-1টি পাকা দালানের সাক্ষাৎ পাওয়া যায়। বাড়িগুলি আগাগোড়া দালান নয়, এক ভিটায় 2খানা ঘর, হয়তো ইটের, বাকিগুলো সনে ছাওয়া চাঁচের বেড়ার গ্রামেরই চিরন্তন নিজস্ব নির্জন স্তব্ধ পথে সব বাহি তাহারাই জীবনে সাড়া দিয়া চলিয়াছে। শশীর বিষণ্ণতা ঘুচিবার নয়, আলো হাতে সকলের আগে আগে সে যাইতেছিল। নিতাই, সুদেব ওরা কথা কইতেছে, সকলেই কথা কয় নাই কেবল শশীর মুখে। পথের ধারে কোনো বাড়িতে আলো জ্বলিতেছে দেখিলে তাহার ইচ্ছা হয় হাঁক দিয়া বাড়ির লোককে সাড়া নেয়। 1 মিনিট দাঁড়াইয়া অকারণে বাড়ির সকলের কুশল জিজ্ঞাসা করে। তাহা সাড়া পাইয়া কান্নার রোল তুলিবে না এমন একটি পরিবার এর খবর না লইয়া হারুর বাড়ির দিকে চলিতেছে যেন জোর পাইতেছিল না। খানিক আগাইয়ার বাজার, এখানে গ্রাম জমাট বাঁধিয়াছে, দোকানপাটের সংখ্যা কম নয়, কিন্তু বাদলের রাত্রি গভীর হওয়ায় আগে সবগুলি দোকানই এখন বন্ধ হইয়া গিয়াছে। রাস্তার বাঁদিকে একটা ফাঁকা জায়গায় কতগুলি টিনের চালা, একদিন অন্তর ওখানে বাজার বসে। কোথা হইতে এক সন্ন্যাসী আসাইয়া একটা চালার নিচে আশ্রয় লইয়াছে। সম্মুখে তাহার ধুনির আগুন, আগুনে সন্ন্যাসী মোটা মোটা রুটি সেকিতেছিল।
ওদিকের চালাটার লোম ওঠা ছিন্ন কুকুরটা থাবায় মুখ রাখাইয়া তাহারই দেখিতেছে। শশী তাড়াতাড়ি আগাইয়া গেল। তার পা বারবার জলকাদা ভরা গর্তে গিয়া পড়িতেছিল। মনের গতির আজ সে ঠিক ঠিকানা পাইতেছিল না। শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়া কায়েতপাড়ার পথটা বাহির হইয়া গিয়াছে। হারুর বাড়ি এই পথে শেষ সীমায়। তারপর আর বাড়িঘর নাই। ক্রোশব্যাপী মাঠ নিঃসারে পড়িয়াই আছে। পথের মোড়ে বকুল গাছটির গোড়া পাকা বাঁধানো। বিকালের দিকে এখানে প্রত্যহ সরকারি আড্ডা বসে। আলোটা ওখানে নামাইয়া রাখিয়া শশী একটা বিড়ি ধরাইল। চাহিয়া দেখিল গাছের নিচে শুকনো ডাল ও কাঁচা পাকা পাতার সঙ্গে পাতার ওপরে ন্যাকড়া জড়ানো একটা পুতুল পড়িয়া আছে। পুতুলটা শশী চিনিতে পারিল। বৈশাখ মাসে বাজিতপুরের মেলায় শ্রীনাথের দোকানে বসিয়া 1 ঘন্টা বিশ্রাম করার মূল্য স্বরূপ তাহার মেয়েকে পুতুলটা কিনিয়া দিয়াছিল। বিকালে বৃষ্টি থামিলে এখানে খেলিতে আসাইয়া শ্রীনাথের মেয়ে পুতুলটা ফেলিয়া গিয়াছে। রাত্রে পুতুলের শোকে মেয়েটা কাঁদিবে। সকালে বকুলতলায় খুঁজিতে আসিয়া দেখিবে পুতুল নাই। পুতুলকে লইয়াছে মেয়েটা তাহা জানিতে পারিবে না। শশী কেবল অনুমান করিতে পারিবে যামিনী কবিরাজের বউ ভোর ভোর বকুলতলা ঝাড় দিতে আসাইয়া দেখিতে পাইয়া তুলা লইয়া গিয়াছে। যামিনী কবিরাজের বউ চোরও নয়, পাগলও নয়। মাটির পুতুলে সে লোভ করে না। কিন্তু প্রণাম করিয়া মুখ তুলিতেই সামনে অত বড় একটা পুতুল পড়ে থাকিতে দেখিল। এ কথা মনে হওয়ার মধ্যে বিস্ময়ের কি আছে যে একাশ দেবতার, এই তাহার ইঙ্গিত। পুতুলটিকে আরো খানিকটা গাছের গোড়ার দিকে ঠেলিয়া দিয়া আলোটা তুলিয়া লইয়া শশী আগাইয়া গেল। বলিল, সাবধানে পা ফেলে চলো নিতাই, আস্তে আস্তে ফেলে চলো। ফেলে দিয়ে হারুকে কাদা মাখিও না, জানো কি রাস্তা। কায়েতপাড়ার সংকীর্ণ পথটির দুদিকে বাঁশঝাড়ে মশা ভনভন করিতেছিল। যামিনী কবিরাজের গোয়ালের পিছনটাতে 3 মাসের জমানো গোবর পচিয়া উঠিয়াছে। ডোবার মধ্যে সারা বছর ধরিয়া গজানো আগাছার জঙ্গল এখন বর্ষার ডুবুডুবু জলের তলে হাঁপাইয়া হাঁপাইয়া বিষাক্ত হইয়া উঠিয়াছে। খানিক দূর আগাইয়া হারুর বইয়ের মরা কান্না তাহাদের কানে ভাসিয়া আসিল।